জানতে পেরেছি যে গত শুক্র শনিবারেই এই অন্তর্বর্তী সরকারের পতন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ আপনারা একদিকে পুরো সেনাবাহিনী তো না, পুরো তিন বাহিনী 2008 সালের আপনি সরকারি কর্মচারীদের যখন খুশি তখন টার্মিনেট করবেন। আপনি কি বাপের জমিদারি পেয়েছেন নাকি? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আমরা ধারাবাহিক বৈঠক দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর। এই বৈঠকে আসলে কতটুকু যে নির্বাচনী অনিশ্চয়তা ছিল কতটুকু কাটছে, এবং একই সঙ্গে রাজনৈতিক ভাবে যেই প্রশ্নটি এখন উঠেছে, সাবেক প্রধান বিচারপতি যদি সেনা আশ্রয়ে থেকেই থাকেন 5 আগস্টের পর, তাহলে কিভাবে রেফারেন্সটি আনা হলো 106 অনুচ্ছেদের আলোকে এই সরকার গঠনের জন্য। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে আমার প্রথমে প্রশ্ন, আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা পদত্যাগ নিয়ে এক ধরনের উত্তেজনা ছড়িয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে মনে হচ্ছে, অনেকে ধারণা করছেন যে সরকার এখন একটি ফ্লেক্সিবল অবস্থায় আছে, বেশ একটা স্বস্তিকর অবস্থায় আছে। আসলে কি বিষয়টি তেমন? আমার কাছে আসলে তেমনটি মনে হয় না। আহ প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আমরা যেটা আপনার পত্র পত্রিকার খবর, বিভিন্ন আমাদের যে সোর্স, তারপরে আপনারা যারা ইউটিউবে কথা বলেন, নানা সোর্স থেকে পাওয়া যে তথ্য, সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে গত শুক্র শনিবারেই এই অন্তর্বর্তী সরকারের পতন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ আপনারা একদিকে পুরো সেনাবাহিনী তো না, পুরো তিন বাহিনী এবং আপনার দেশের বৃহত্তম রাজনৈতিক দল, মানে অন্যতম প্রধান রাজনৈতিক দল, দুটো রাজনৈতিক দলই প্রধান। তো জি। তার ভিতরে একটা রাজনৈতিক দল তারা তো একদম অবস্থান নিয়েছে, এবং তারা শক্ত অবস্থান নিয়েছে। যদিও পরবর্তীতে তাদের কর্মসূচিটা আরো শক্তিশালী হওয়া দরকার ছিল। তো অনেকেই মনে করছেন যে সমস্যা বোধহয় আপাতত কেটে গিয়েছে, কিন্তু আসলে আহ, আমরা যতটুকু এখনো বুঝতে পারছি যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, যে সেনাবাহিনী এবং বিএনপির তরফ থেকে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে অত্যন্ত জি। গুরুতর। কারণ আপনি চট্টগ্রাম পোর্ট বিদেশি কোনো কোম্পানিকে দিয়ে দেয়া, লিজ দেওয়া, তারপরে রাখাইনকে মানবিক করিডোর দেওয়া, এইটা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। তা এই স্বাধীনতা সার্বভৌমের সাথে যখন সম্পর্কিত, তখন কিন্তু একটা নির্বাচিত সরকারও সেটা যদি দিতে চায় পারে না। সো ফার ইট ইজ রিলেটেড টু দি সভরিনটি অফ বাংলাদেশ। কারণ এক্স্যাক্টলি। একটা দেশের সার্বভৌমত্ব মানে আপনি তখন সকল সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পুরো আপনার মানে সকল মানুষের মোটামুটি একটা ঐক্যমত নিয়ে সেটা করতে হবে। আপনি দেখেন যে ভারতে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখবে কি রাখবে না, বাংলাদেশের বিষয়ে কি সিদ্ধান্ত হবে, কিংবা পাকিস্তানের সাথে সম্প্রতি তাদের যে যুদ্ধটা হলো, তারা কিন্তু সব দল মিলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যেহেতু সরকার খুব ভালনারেবল অবস্থায় এখনো রয়েছে, অনেকে মনে করেন, আপনি নিজে বলছেন যে পতন ঘটতো, সেই পতনটা কিভাবে ঘটতো, এখানে চ্যালেঞ্জটা কিভাবে আসতো? আপনি যখন বৃহস্পতিবার রাতে, আমি বুধবার না বৃহস্পতিবার রাতে যখন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলে একটা মিটিং হলো, জি। এবং খুব আশ্চর্যের বিষয় এটা হচ্ছে যে বুধবার, এই সরকারের মঙ্গলবার তরফ বা থেকে বুধবার? অনেক মঙ্গলবার, এটা আপনার মঙ্গলবার। গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য। জি। মঙ্গলবার রাতে, জি। হুম হুম। তো এই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অনেক তথ্য গোপন করা হচ্ছে। না, আপনি জানেন যে আপনার মে মাসের প্রথম দিকে, না এপ্রিলে, এপ্রিলে কিন্তু হুম হুম। মাননীয় যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জি। এবং সেইটা সেইটা প্রকাশ করার জন্য আপনি জানেন পররাষ্ট্র সচিব, তাকে তাকে সরিয়েও দেওয়া হয়েছে, তাকে চলে যেতে হুম হয়েছে। হুম হুম। এবং আরো অনেক কিছু যেটা ডকুমেন্টেড, যে আপনার সেনা প্রধান, তিন বাহিনীর প্রধান, তারা তো একদম নিশ্চিত না হয়ে তারা কিন্তু এই কথাগুলো 3 4 5 মাস ধরে আলোচিত হচ্ছে, এবং তারা কিন্তু হুটহাট করে ওই কথাগুলো বলেন নাই। তারা কিন্তু সময় নিয়েছেন, তারা বিষয়টা আপনার যাচাই বাছাই করেছেন। এবং বাংলাদেশে আপনার নিরাপত্তা উপদেষ্টার পদ কখনোই ছিল না। এইটা হুম হুম। অন্তর্বর্তী সরকারের যে এখতিয়ার তার বাইরে। অন্তর্বর্তী সরকার যে অনেকগুলো এখতিয়ার ছাড়া কাজ করছে, এবং আপনি দেখবেন জি। যে অন্তর্বর্তী সরকার তারা নিজেরাও জানেন যে পরবর্তী সংসদে এসে তাদের যদি বৈধতা দেয়া না হয়, তাহলে পরে তারা অবৈধ হয়ে যাবেন।
আপনি ডক্টর স্বাধীন মালিক, উনি তো একজন মানে অন্যতম প্রধান বাংলাদেশের আইনজীবী, সংবিধান জিনিস আমরা এবং ওনার তাকেই চিনি আইনের এই মুহূর্তে। পড়াশোনাও খুব শক্ত। হ্যাঁ, তো উনি কিন্তু বলেছেন যে এই সরকার, মানে এই সরকারটা সংবিধান, একটা অসাংবিধানিক সরকার। আপনি 8ই আগস্ট যখন করা হয় তখন ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে করেছি এবং সেটার কারণে বৈধ, কিন্তু তারপরে তো আপনি 10 মাসের মাথায় এসে তো ডক্ট্রিন অফ নেসেসিটি খাটবে না। রাইট। হ্যাঁ, এখন আমরা দেখব যে উনার যে ম্যান্ডেট ছিল, সেই ম্যান্ডেট অনুযায়ী উনি কাজ করেছেন কিনা। ম্যান্ডেট অনুযায়ী যদি কাজ করেন তাহলে বৈধ, যদি ম্যান্ডেটের বাইরে কাজ করেন, কাজ না করেন তাহলে অবৈধ। আবার সংস্কারের অজুহাত দিয়ে নির্বাচন ঝুলিয়ে রাখা, অথবা সেই সংস্কার তো এখন সরকার করছে, যেমন সরকারি আচরণ বিধিমালা যে সংশোধন একটু করলো, তাই না? যে উইদিন এনি কি বলা যায় এটাকে, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ একটা দিয়েই সরকারি চাকরি থেকে বরখাস্ত করা যাবে, এটাও তো একটা সংস্কার। কিন্তু এইসব ক্ষেত্রে সংস্কারের জন্য তারা টাইম নিচ্ছে না, আবার অন্য সংস্কারের জন্য টাইম নিচ্ছে। এটা কি এক ধরনের স্ববিরোধিতা নয়? আপনি সরকারি কর্মচারীদের যখন খুশি তখন টার্মিনেট করবেন? আপনি কি বাপের জমিদারি পেয়েছেন নাকি? সরকারি কিংবা যে কোনো চাকরি, হুম, তার হুম, কিছু নিয়ম নীতি থাকে, এবং তার একটা জি, চাকরির যদি নিশ্চয়তা না থাকে, কারণ একটা লোক চাকরি বাকরিতে ঢুকে গেলে আপনার সেইটা কিন্তু সে একটা পরিবার চালায়, হুম, সেটা হুম, কিন্তু তার একটা নিজের সিকিউরিটি, পারিবারিক সিকিউরিটি। সেটা না হলে তো সেই লোকটা তো বেঁচে থাকতে পারবে না, তার বাচ্চা কাচ্চার পড়াশোনা। তা আপনি জি, আইন করে বলে দিলেন যে তাদেরকে এই এই করে তাদেরকে টার্মিনেট করা যাবে, যখন খুশি টার্মিনেট করা যাবে, তো এটা তো আপনার বাপের জমিদারি না। এবং বিদেশে নানা রকম সিস্টেম হয়েছে, কিন্তু সেটা তো একদিনে হয় নাই ভাই। আপনাকে তো আর্থসামাজিক বাস্তবতা বুঝে ধীরে ধীরে ধাপে ধাপে আপনাকে সেটাকে করতে হবে। এবং হুম, হুম, সবচেয়ে মুশকিলের যেটা বিষয়, যে আমার ধারণা সেনা প্রধানের কাছে অনেক তথ্যই ছিল, কিন্তু তিনি অনেক ধৈর্য ধারণ করেছেন, এবং তিনি কিন্তু অনেক পরে পরে বলেছেন, এবং যথেষ্ট আপনার সংযমের সাথে, যথেষ্ট ম্যানার্স এবং এটিকেট রেখে। কারণ আমরা দেখছি যে কিছু আহ, অল্প বয়সী ছেলে পেলে তারা যে ঔদ্ধত্য দেখাচ্ছে সেনাবাহিনীর সম্পর্কে, 71 সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, মানে এইটা আসলে আমাদের পক্ষে সহ্য করাটা খুব কঠিন। হ্যাঁ, কারণ তরুণ সম্প্রদায়কে আমরা সব সময় স্বাগত জানাই, কারণ বাংলাদেশে সেই 52 সাল বলেন, 69 সাল বলেন, 71 বলেন, 90 বলেন, তারপরে গণজাগরণ মঞ্চ বলেন, সবসময় তরুণরাই নেতৃত্ব দিয়েছে। কিন্তু সেই তরুণরা তো হতে হবে যথেষ্ট পড়াশোনা জানা, সেই তরুণদের হতে হবে অবশ্যই, অবশ্যই। মোটামুটি বিনয়ী, সেই তরুণদের হতে হবে তারা যেন ম্যানার্স জানে। এখন তরুণরা যদি আপনার বাবা মাকে না মানে, তরুণরা যদি সচিবদের সরিয়ে দেয়, তরুণরা যদি পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেয়, তরুণরা যদি উপদেষ্টাদের ডিকটেট করতে থাকে, এবং তাদের পড়াশোনা, মানে এই তরুণ সম্প্রদায়কে আমার কাছে মনে হয়েছে যে তারা পড়াশোনার যে ভান্ডারটা খুবই দেউলিয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদের যে আহ, ভীষণ রকম সাম্প্রদায়িক তারা, এবং একটা মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় লেন্স দিয়ে সবকিছু বিচার করে। এবং তাদের ওই কয়েকজন গুরু আছে আপনার ওই বিদেশে, তারা বসে যা বলে তাই করে তারা, এবং জি, তাদের ওই নাজির হয়, আপনার তাদের উপরে এই ওই নাজির হয়। ইন্টারফিয়ারেন্সের কারণে সরকার মোটামুটি ইয়ে হচ্ছে। আমি আমি সরকারি চাকরি বিধির বিষয়ে একটু আসতে চাই। তাহলে এই যে অধ্যাদেশটা জারি করলো, এটি কি কারণে সরকারি চাকরিরত যারা আছেন, অথবা সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদেরকে তোপের মুখে রাখা, অজানা কোনো আশঙ্কা থেকে এই ধরনের চাকরির বিধির সংশোধন করা, কি মনে হয় আপনার? এখন কিছুদিন আগে আপনার একজন উপদেষ্টার যে স্ট্যাটাস, সেখানে একজন সরকারি কর্মকর্তা কি একটা বোধহয় বিরূপ মন্তব্য লিখেছেন, সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে পরে গত যে আমরা ফ্যাসিবাদের কথা বলি, তাহলে তো নতুন ফ্যাসিবাদের জন্ম হচ্ছে আস্তে আস্তে। মানে আপনি বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে, আপনি শিক্ষক হন, আপনি ডাক্তার হন, আপনি সরকারি কর্মচারী হন, কর্মকর্তা হন, আপনার নির্দিষ্ট বিধিবিধান থাকবে, সেই বিধিবিধান মেনে আপনাকে চলতে হবে। এবং সেই বিধিবিধানে তো আপনার যা খুশি তাই করার মানে বিধান থাকলে তো কেউ চাকরি করতে পারবে না। আবার একই সাথে মানুষের যে আপনার সমালোচনা করার অধিকার কিংবা তার মত প্রকাশের অধিকার, সেটাকেও অক্ষুণ্ণ রাখতে হবে। আপনি সরকারি চাকরি করে বলে যে আপনার আহ, আহ, সরকার যা খুশি তাই করলে সেটাকে মেনে নিতে হবে, সেটা তো পৃথিবীর, মানে তাহলে তো পৃথিবীতে কোনো আন্দোলনও হবে না, আপনার কোনো গণতান্ত্রিক কোনো কিছু হবে না। এবং ব্রিটিশ আমল থেকে যত বড় বড় আন্দোলন হয়েছে, সেটা তো সরকারি যে অন্যায় আইন কিংবা অন্যায় যে যে সমস্ত বিধিবিধান করেছে তার বিপক্ষেই হয়েছে। হঠাৎ করে এই ধরনের এক্সট্রিম একটা আইন কেন করতে হচ্ছে, অধ্যাদেশ জারি করতে হলো কেন? সরকারি কর্মকর্তারা কোন ধরনের আহ বিক্ষোভ, বিদ্রোহ এ ধরনের কিছু করার কি শঙ্কা
ছিল সরকারের সেই জায়গা থেকে এটি করা? এখন ধরেন যে আপনি যদি এই গত মঙ্গলবার রাতে তিন বাহিনী প্রধানের সাথে যে আহ মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠকটা হয়েছে, সেখানে সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন সরকারি বিধি অনুযায়ী দেখলে, মানে আপনি লিটারেল ইন্টারপ্রিটেশন করলে আপনার মনে হবে যে সেনাবাহিনী প্রধান আহ, এটা পারেন কিনা, এটা তার এখতিয়ার বহির্ভূত কিনা। পরবর্তীতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার কয়েকজন কিন্তু পোস্ট দিয়ে ডিলিট করেছেন, সেখানে তারা এই প্রশ্নটা হুম, তুলেছেন। হুম। এখন জি, আরেকটা প্রশ্ন সাথে সাথে আসে, যেটা সারা পৃথিবীতে আলোচিত হয়, যে আপনাকে যে আপনার যে এমপ্লয়ার কিংবা সরকার যদি কোনো অন্যায় করে সেই অন্যায়কে মেনে নিতে আপনি বাধ্য কিনা। এবং সেনাপ্রধান কিন্তু অনেক দিন পরে রিয়াক্ট করেছেন, যখন আপনার রাখাইন করিডোর, তারপরে চট্টগ্রামের বন্দর এইটা দেওয়ার ব্যাপারে অনেকটা দূর অগ্রসর হয়েছেন। এবং আপনার নিরাপত্তা উপদেষ্টা, তিনি বাংলাদেশের নাগরিক কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাকে যে নিয়োগ করা হয়েছে সেটাও অত্যন্ত গোপনীয়তার সাথে, সেটা আমরা জানি না। যার প্রেক্ষিতে জি। আপনার মানে তিন বাহিনী প্রধান এবং বিএনপির তরফ থেকে মারাত্মক আপত্তি দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু শুধুমাত্র তাদের আপত্তি না, কমিউনিস্ট পার্টি, তারপরে সচেতন প্রত্যেকটা নাগরিক, হ্যাঁ, তারা কিন্তু আর যাই হোক এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতার ব্যাপারে আমরা হুম। কিন্তু কোনোভাবেই, আমরা কিন্তু কোনো দল কিংবা আমরা কোনো কিছু দেখব না। আমরা কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের ব্যাপারে, হ্যাঁ, আমরা কিন্তু প্রচন্ড ভাবে মানে কমিটেড। এবং সেটা আমি মানে নিঃসন্দেহে, অধিকাংশ মানুষের ভিতরে সেটা দেখেছি। নিঃসন্দেহে এক্ষেত্রে কোনো আপোষ নেই। আপনার কাছে আমার দুটি প্রশ্ন, উত্তরগুলো নিয়ে আমি শেষ করব। স্পেসিফিক কোশ্চেন, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে সরকার স্বস্তির মধ্যে রয়েছে এমনটি ভাবার কোনো কারণ নেই। সরকারের কাছে তো সব রাজনৈতিক দলগুলো দাবি দেওয়া পেশ করেছে, আবারও নতুন করে করলো, একটা নতুন সংযোজন হয়েছে বিএনপি দাবির ক্ষেত্রে, তিন উপদেষ্টাকে বাদ দিতে হবে। এছাড়া সবই তাদের আগের দাবি দেওয়া। এখন সরকার কেন অস্বস্তির মধ্যে রয়েছে, কি মনে হয় আপনার, কি ঘটতে যাচ্ছে? এখন ধরেন যে যে কোনো সরকার মানে নির্বাচিত হলে ভালো, এই সরকারটা তো নির্বাচিত না, তাই না? জি, জি, এবং এই সরকারটা 8ই আগস্টে যখন এসছে তখন সবাই তাকে সমর্থন করেছে। কিন্তু ক্রমশ এদের কর্মকাণ্ডে কিন্তু একটা সরকারের সাথে সবার মোটামুটি একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। তার ভিতরে সবচেয়ে বড় বিচ্ছিন্নতা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। রাজনৈতিক দলগুলো বলছে যে আপনি নির্বাচনের একটা রোড ম্যাপ দেন, জি। আপনার যে মূল, আপনার যে মূল এখতিয়ার, যে সংস্কার কর্মসূচি এবং আপনার নির্বাচন, সেটা রোড ম্যাপ দিতে সমস্যা কোথায়? হুম, আপনি হুম। 10 মাসে একটা রোড ম্যাপ দিলেন না, তাহলে পরে প্রশ্ন তো উঠবেই। এখন জি। আপনি দেখেন যে বর্তমান সরকারের সাথে মানে রাজনৈতিক দলগুলোর বড় দূরত্ব তৈরি হয়েছে। এবং নিয়ার আপনার আহ, আপনি খেয়াল করবেন যে বিএনপির তরফ থেকে প্রথমে মাননীয় প্রধান উপদেষ্টার ব্যাপারে বলা হয়েছে যে না, আমরা তার পদত্যাগ চাই না, কিন্তু পরবর্তীতে সালাউদ্দিন সাহেব কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি জি। বলেছেন যে কোনো ব্যক্তি অপরিহার্য না। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রহণযোগ্যতা ছিল সেটা তিনি হারিয়েছেন। হ্যাঁ, এবং হুম। বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তারা তো 40% মানুষকে রিপ্রেজেন্ট করে। এবং একই সাথে আপনি দেখবেন কমিউনিস্ট পার্টি, তারপর বামপন্থী অধ্যাপক অধ্যাপক আমি নামটা ভুলে গেলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনার জি। তারা অনেক বড় আন্দোলন করেছেন এবং ওনার প্রধান ইন্টারভিউটা আমি মোহাম্মদ। দেখছিলাম। তো উনি বলছেন যে আনু মোহাম্মদ স্যার, উনি বলছেন যে সরাসরি যে আমরা তো এই বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর আর রাখাইন করিডোর দেওয়ার জন্য তো এই সরকারকে বসাই নাই। জি। হ্যাঁ, সুতরাং যারা যারা এই আন্দোলনকে সমর্থন করেছেন, শুধুমাত্র একদিকে আমরা দেখছি মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি, আর জনবিচ্ছিন্ন ছাত্রদের কিছু ছাত্র যারা আমার কোশ্চেন, পাতিয়া। আমরা একটু শেষ করব। সেটা হচ্ছে যে আহ, 6 মাসের মধ্যে, 6 মাসের যে গ্যাপ, 30 ডিসেম্বর, মানে 30শে ডিসেম্বর যদি ধরি আর 30শে জুন যদি ধরি, বারবার বলা হচ্ছে সংস্কার দীর্ঘায়িত হলে বা বা বেশ লম্বা হলে 30শে জুনের মধ্যে, আর ছোট হলে ডিসেম্বরের মধ্যে। ছোট বড় আপনার কেউ বলছে না। এখন আর সরকারের পক্ষ থেকে ওইগুলো অজুহাত তোলা হচ্ছে না, তারা বলছে আহ জুনের মধ্যে বা এপ্রিলের মধ্যে। এই 4 মাস বা 6 মাসে কি এমন উদ্দেশ্য রয়েছে সরকারের, আপনার নিজস্ব কোনো ভাবনা আছে এক্ষেত্রে, যে এই কারণে তারা এটি করছে? একেবারে ছোট করে 30 সেকেন্ডের জন্য উত্তরটা দিতে পারেন।
আমি 30 সেকেন্ডে উত্তর দেবো, আপনার আগের প্রশ্নের উত্তরটা আমি সমাপ্ত করিনি। যে আমার আচ্ছা কাছে আচ্ছা। যেটা মনে হচ্ছে যে সেটা ডকুমেন্টেড, যে বিএনপির সাথে একটা আপনার দূরত্ব তৈরি হয়েছে এবং তারা ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়েছেন। কমিউনিস্ট জি পার্টি সহ বামপন্থী যারা প্রগতিশীল যারা, তাদের সাথে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। আবার তিন বাহিনী প্রধানের তরফ থেকে তো সরাসরি বলাই হয়েছে যে আমাদের জি। অন্ধকারে রেখে এটা কেন করা হলো। আবার পুলিশ, আমলা, ব্যবসায়ী কেউ কিন্তু সহযোগিতা করছেন না। হ্যাঁ, এবং এই সহযোগিতাটা সরকারের তরফ থেকেও কিন্তু চাওয়া হয় নাই। দ্বিতীয়ত আপনার যে প্রশ্নটা, যে আপনার ডিসেম্বর থেকে জুন এমন কি হবে, জি এবং এইখানে আমার যেটা মনে হয় যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, আপনার জাতীয় রাজনীতি, আপনার ভূ রাজনীতির যে সমীকরণ, সেটা ছাড়া হুম বুঝবেন হুম। না। এবং আমাদের এইখানে কক্সবাজার, সেন্ট মার্টিন, তারপরে চট্টগ্রাম, এইটা নিয়ে যে একটা মানে কৌশলগত অবস্থান আছে এবং এইটার উপর যে একটা নজর আছে। আপনার এইটার ব্যাপারে ভারতও যথেষ্ট, মানে তাদেরও নানা রকম স্টেক আছে। নিশ্চয়ই আবার নিশ্চয়ই। চীনেরও একটা স্টেক আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও আছে। এবং সেইটা মিলে এই বিদেশি শক্তিরা কিন্তু আপনার আহ নানা রকম তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত। এবং সেইটার মধ্যে আমরা এবং আমাদের জাতীয় রাজনীতি পড়ে গিয়েছে। এবং আমরা একটা করতে পারতাম, সেটা হচ্ছে যে আমাদের প্রধান সকল সকল রাজনৈতিক দল যদি একসাথে বসে তারা সিদ্ধান্ত নিতেন, তাদের ভিতরে যতই মতবিরোধ থাক, জি। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা এইখানে কোনো ছাড় দিব না। কিন্তু সেইটা যেহেতু সেটাই আমরা আমরা করতে দেখছি না। পারছি না, সেই কারণে পার্শ্ববর্তী দেশও সুযোগ নিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রও সুযোগ নিচ্ছে এবং চীনও সুযোগ নিচ্ছে। এমনকি দেখেন যে সম্প্রতি আমরা মানে একটা বড় দল নাই, তারপরেও যদি সেনাবাহিনী, বর্তমান সরকার, বিএনপি এরা মিলে একটা যদি বলতে পারতেন যে না, আমরা দেশের স্বার্থ কারো কাছে আমরা বিক্রি করব না কিংবা ছেড়ে জি। দেব না, তাহলেও কিন্তু আমরা আমাদের জাতীয় স্বার্থকে মোটামুটি রক্ষা করতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনো জায়গাতেই এক হতে পারছি না। অনেক ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন। দর্শক, এই ছিল আমাদের আলোচনা। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।